পাশাপাশি অফশোর কোম্পানিটিও আমরা একটু বুঝতে চাই, অনেকের কাছে ব্যাপারটি হয়তো স্পষ্ট নয়। আমরা একটু তানভীর আহমেদ আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসলে শুনতে চাইবো। এর আগে গত কয়েক বছরে যে এই ধরনের গোপন নথি যতবারই প্রকাশিত হয়েছে, প্রতিবারই কিন্তু বিশ্বজুড়ে এরকম দাবি উঠেছে যে এই ধরনের তথ্য গোপন, সম্পদের তথ্য গোপন বা কর ফাঁকির সুযোগগুলো আসলে বন্ধ করা দরকার, এবং এই বন্ধ করার ক্ষমতাটি তো আসলে সংশ্লিষ্ট দেশের রাজনীতিবিদদের হাতেই বা বিশ্ব নেতাদের হাতে। কিন্তু দেখা যাচ্ছে যে যাদের হাতে আসলে এই ক্ষমতা, এই পুরো প্রক্রিয়াতে লাভবান কিন্তু তারাই হচ্ছেন, অর্থাৎ এটি আসলে সহসা বন্ধ হবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু আসলে দেখা যায় না। এই বিষয়টা নিয়ে কি আপনার কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মূল যে প্যান্ডোরা পেপারটি নিয়ে যে বিশ্বজুড়ে এই আলোচনা তৈরি হচ্ছে, এটি আসলে আমাদের বিতর্কের জায়গা এবং সমালোচনার জায়গাটি আসলে কোথায়? সমালোচনার জায়গাটি হচ্ছে নৈতিক বাধ্যবাধকতা। যে আইন প্রণেতারা আসলে এই জায়গাগুলোতে ট্যাক্স হেভেন কান্ট্রিগুলো বলা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ডের অর্থাৎ যুক্তরাজ্যের যে টেরিটরিগুলো আছে, যেমন কেইম্যান আইল্যান্ড, বারমুদা, আর হচ্ছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, এই সমস্ত দেশগুলোতে আসলে ট্যাক্স হ্যাভেন কান্ট্রি বলা হয়। এখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে কোনো কর্পোরেশন ট্যাক্স দিতে হয় না। তো বিশ্বের বিভিন্ন বড় বড় বিজনেস জায়ান্টরা এবং রাষ্ট্র নেতারা, রাজনীতিবিদরা, ধনকুবেররা, বড় বড় সেলিব্রিটি, খেলোয়াড়রা, তারা এই সমস্ত জায়গাগুলোতে একটা নামমাত্র ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। আমি একটু সহজ করে বলছি সাধারণ মানুষের জন্য। তারা নামমাত্র ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। কেউ আমেরিকায় থাকেন, কেউ হয়তো সৌদি আরবে, বা অথবা কেউ হয়তো অন্যান্য দেশগুলোতে থাকেন। যেমন জর্ডানের বাদশাহ কেইম্যান আয়ারল্যান্ডে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তিনি অফশোর কোম্পানিতে, অর্থাৎ সেই অফশোর কোম্পানির নামে ইংল্যান্ডে একটি ফ্ল্যাট কিনেছেন তার স্ত্রী শেরি ব্লেয়ারের সাথে। অফশোর কোম্পানিতে রেজিস্টার্ড থাকার কারণে তিনি যে 8.8 মিলিয়ন ডলারের অ্যাপার্টমেন্টটি কিনলেন, সেখানে তিনি বাঁচাতে পারলেন, অর্থাৎ কর ফাঁকি দিয়েছেন 4 লাখ ডলার, অর্থাৎ $4 লাখ কর তিনি ফাঁকি দিলেন। এখন এটি কি তিনি করতে পারেন কিনা? হ্যাঁ, তিনি করতে পারেন। এটি অন্যায় না, এটি ফ্রড না, কিন্তু নৈতিকভাবে তিনি এটি করতে পারেন কিনা, তিনি নিজে যখন পার্লামেন্টে গত 1 দশক ধরে বলেছেন যে আমরা এই ধরনের কর ফাঁকি দেওয়ার লুপহোলগুলো বন্ধ করব, কিন্তু সেটি তিনি বন্ধ করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু নিজে তিনি সেই সুবিধাটি ভোগ করেছেন। আরেকটি উদাহরণ আমি আপনাকে দেই। যেমন রুশ প্রেসিডেন্ট পুতিন, তিনি মোনাকোতে গোপন সম্পদ করেছেন, সেটিও তিনি উল্লেখ করেননি। চেক প্রধানমন্ত্রী আন্দ্রেস বেবিজ, যিনি ফ্রান্সে 1,20,00,000 ব্যয়ে 2টি ভিলা আছে, এই 2টি ভিলা তিনি প্রকাশ করেননি, তার এই সম্পদের তথ্য গোপন করেছেন। মূলত ইউরোপের সবচেয়ে কম ট্যাক্স হচ্ছে, অর্থাৎ ট্যাক্স হ্যাভেন জোন বলা হয় এই অফশোর কোম্পানিগুলো বা অফশোর জোনটাকে। আপনি দেখুন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অর্থাৎ ইসলামিক স্টেটগুলোতে কিন্তু কোনো কর্পোরেশন ট্যাক্স দিতে হয় না। আমি আপনাদেরকে আরো যদি 2টা উদাহরণ দেই, এই গুগলের হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকায়, তাই না? আমরা তো সেটাই জানি। কিন্তু বাংলাদেশে এখন অনেক ইউটিউবার কিন্তু গুগলের ইউটিউবার হওয়ার কারণে তারা পয়সা পায়। আপনি দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে দেখবেন গুগলের পয়সাটা আসে গুগল আয়ারল্যান্ড থেকে। কারণ কি? গুগল আমেরিকা থেকে গিয়ে ওই আয়ারল্যান্ডে অফিস খুলেছে। আয়ারল্যান্ডে অফিস খুলে ওইখান থেকে সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ বাণিজ্যটা সে নিয়ন্ত্রণ করছে ওই ট্যাক্স হ্যাভেন জোন থেকে, যার কারণে সে তার 25% কর বাঁচিয়ে ফেলছে। তো এই যে বড় বড় কোম্পানিগুলো তার কর ফাঁকি দিচ্ছে, যেমন মাইকেল কর্স হচ্ছে বিখ্যাত একটা কোম্পানি, তারা আমেরিকান কোম্পানি, তারা রেজিস্টার্ড হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে। তো মাইকেল কর্স নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড কোম্পানি, তার তো সেখানে কর দেওয়ার কথা, কিন্তু মাইকেল কর্স হচ্ছে ব্রিটিশ ভার্জিন আয়ারল্যান্ডে রেজিস্টার্ড। কারণ সে ব্রিটিশ ভার্জিন আয়ারল্যান্ডে রেজিস্টার হওয়ার কারণে ওই যে কর ফাঁকি দেওয়ার সুবিধাটা পেয়ে গেল। তো বিশ্বের বড় বড়
এই অর্থাৎ ধনকুবের বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই ট্যাক্স হেভেন জোনটাকে ব্যবহার করছে মূলত কর ফাঁকি দেওয়ার জন্য। আসলে যে বিপুল পরিমাণ কর ফাঁকির যে চিত্র আংশিক আমরা যেটুকু শুনলাম, এটি আসলে যদি বিশ্বের আরো বহু দেশের চিত্র নিশ্চয় ঠিক একই রকম। তো এরকম আসলে পরিস্থিতিতে আমরা গত 10 বছরে যদি একটু তাকাই পেছনে ফিরে, আমরা দেখি যে অনেকবারই কিন্তু এ ধরনের গোপন নথিপত্র প্রকাশ করা হয়েছে। বহু ক্ষমতাশালী ধনাঢ্য ব্যক্তির নাম সেখানে উঠে এসেছে। গোপন সম্পদের বিবরণ সম্পর্কে আমরা জেনেছি তাদের আর্থিক লেনদেনের অনিয়ম এবং কর ফাঁকির নানা চিত্র। কিন্তু আমরা দেখেছি যে প্রতিবার প্রকাশিত হওয়ার পরে গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়ে ব্যাপক হইচই হয়েছে, শোরগোল পড়ে গেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যার নামে অভিযোগ তিনি হয়তো কিছুটা চাপে পড়েছেন, কিন্তু এর পরে কিন্তু পুরো বিষয়গুলো চাপা পড়ে গেছে। আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ, সেটি আসলে আইনি বা অন্যান্য পদক্ষেপের কথা কিন্তু আসলে আমরা সেই অর্থে অত প্রবলভাবে জানি না। এখন আমরা যে ব্যাপারটি বুঝতে পারছি যে বিশ্বের বিভিন্ন দেশের যে আর্থিক কাঠামো বা কর কাঠামো, এর মধ্যে কিছু পার্থক্য থাকাতে এই কর স্বর্গ বা ট্যাক্স হেভেন এই শব্দগুলোর আসলে তৈরি হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা এরকম ছড়িয়ে ছিটে থাকে অনেক ট্যাক্স হেভেনের কথা আসলে শুনতে পাচ্ছি। তো আমরা প্রতিবার যখন আসলে এই ধরনের ঘটনা ঘটছে, নতুন নতুন গোপন দলিল পত্র যখন সামনে জনসমক্ষে আসছে, তখন আসলে একটা চাপ তো তৈরি হচ্ছে। তখন কি আসলে এই সুযোগগুলো কি তৈরি করে না যে এই বৈষম্যগুলো, আর্থিক ব্যবস্থার যে বৈষম্যগুলো, সেগুলো আসলে কিছুটা কমিয়ে আনা, অথবা যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে আসলে সত্যিকার অর্থে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া, এগুলো তো আসলে আমরা পরবর্তীতে দেখি যে কিছুটা একটু আড়ালেই চলে যায়। আপনার পর্যবেক্ষণে কি বলে? ধন্যবাদ। আসলে যে প্রতিষ্ঠানটি আসলে এই অনুসন্ধানটি করেছে, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ICIJ, পৃথিবীর বিভিন্ন দেশের গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকদের বা সংগঠনই কিন্তু এটা। এর মধ্যে পাকিস্তানের একটা গণমাধ্যম আছে এবং ইন্ডিয়ান এক্সপ্রেস আছে। আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশের নাম নেই কেন। তো সদস্যভুক্ত দেশগুলোর গণমাধ্যমের যৌথ অনুসন্ধান হচ্ছে এই আপনার এই যে ফিননেস ফাইল, প্যারাডাইস পেপার বা পানামা পেপার, আর এই যে প্যান্ডোরা পেপারের যে নথিগুলো ফাঁস হচ্ছে। অর্থাৎ একটি গণমাধ্যমের পক্ষে এটিকে অনুসন্ধান করে বের করা যতটা কঠিন, এই কনসোর্টিয়ামের মাধ্যমে এটি করা হয়েছে। তো আমার প্রশ্ন, বাংলাদেশে এত গণমাধ্যম আছে, এই গণমাধ্যম কেন এই ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজমের অংশ না? এটা আমাদেরও প্রশ্ন। এটি একটি প্রশ্ন। আমাদের অন্য আলোচকরা যদি এই বিষয়ে যদি কিছু বলতে চান নিশ্চয়ই বলতে পারেন। জি, তানভীর আহমেদ, আপনি বলুন। না, আমি আর শেষ করছি। কেন না? তো আমাদের কি কোথাও হাত পা বাঁধা, অথবা আমরা কি চাই না আমাদের বাংলাদেশের অনেক অর্থ পাচার হয়ে যায়, অনেকে বাড়ি করেন, গাড়ি করেন, সুইস ব্যাংকে টাকা জমান, হ্যাঁ, কিন্তু আমরা নিজেরা উদ্যোগী হয়ে কোনো অনুসন্ধানে নামতে পারি না। তো এই জায়গাটা একটা সীমাবদ্ধতার কারণেই বাংলাদেশের অর্থ পাচার হলেও এই তথ্যগুলো বেরিয়ে আসছে না। এখন আসুন, যে নৈতিকতার মানদণ্ডে যাওয়ার আগে যে কাজগুলো হচ্ছে এগুলো বেআইনি কিনা। এখন আপনি বলতে পারেন যে সুইচ ব্যাংকে টাকা জমা যিনি রাখলেন, সুইচ ব্যাংকের এটা পলিসি, তিনি কার টাকা রেখেছেন, কোন দেশের টাকা রেখেছেন, এটা তারা বলবে না। কিন্তু টাকা কোত্থেকে এসেছে সেটাও তারা বলবে না, এটা তার পলিসি। এখন যিনি টাকাগুলো নিয়ে যাচ্ছেন, এটা তার নৈতিক দায় আসলে। যেমন জর্ডানের বাদশাহ, তিনি টাকাগুলো রেখেছেন USA বা UK তে। তো জর্ডানের এই বাদশাহ যখন টাকাগুলো পাচার করে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের এই অফশোর কোম্পানিকে ব্যবহার করে তিনি বিনিয়োগ করলেন, এটা কি সেই দেশের নাগরিকরা জানতো? তো সেই দেশ কি এটা ট্যাক্স পেয়েছে? নৈতিকতার জায়গাটা আসলে হচ্ছে সেখানে। টনি ব্লেয়ার ব্রিটেনের একজন সাবেক প্রধানমন্ত্রী। টনি ব্লেয়ার আইন প্রণয়ন করেন, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তিনি জনগণ এর টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তিনি একটা প্রতিষ্ঠান খুলেছেন, তাও আরেকজনের নামে। সেখানে তার স্ত্রী বলতেন তিনি টাকা লেনদেনের সময় টনি ব্লেয়ার ছিলেন না। তাহলে কে ছিলেন? তো অন্য একটি কোম্পানিকে তিনি ব্যবহার করেছেন। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটি যদি নৈতিকতার মানদণ্ডের জায়গায় এমন নড়বড়ে থাকেন, তাহলে তিনি এমন করে আইন প্রণয়ন করবেন? তাহলে টাকাটা হচ্ছে মানি লন্ডারিং হচ্ছে। সবচেয়ে বড় যে ক্ষতিটি হচ্ছে মানি লন্ডারিং হচ্ছে। এক দেশের টাকা আরেক দেশে চলে যাচ্ছে এবং সেই দেশের টাকাটা বৈধ পথে যাচ্ছে না, অবৈধ পথে যাচ্ছে। তো মানি লন্ডারিং হওয়ার কারণে ক্রাইম গুলো বেশি হচ্ছে এবং
যারা এই বড় বড় ধনকুবের বা ব্যবসায়ীরা যারা এই অন্যায়গুলো করছেন তাদের এটাকে বলা হচ্ছে হোয়াইট কালার ক্রাইম। এই হোয়াইট কালার ক্রাইম যারা করছেন তারা কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলোকে ডোনেশন দিচ্ছেন। আজকে কনজারভেটিভ পার্টির কনফারেন্স হচ্ছে, সেখানে মাইকেল গোভ সহ বড় বড় নেতাদেরকে বিবিসি বা গার্ডিয়ানের জার্নালিস্টকে আমি প্রশ্ন করতে দেখেছি যে তোমরা কার কাছ থেকে ডোনেশন নিয়েছো সেটা ডিক্লেয়ার করো। পার্টির প্রধান এখানে রাজনৈতিক দলগুলোকে কিন্তু ডোনেশন কোথা থেকে নেওয়া হয় এগুলো ডিসক্লোজ করতে হয়। তাহলে একজন ক্রিমিনাল অথবা যিনি আইন ভঙ্গ করছেন, ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, তিনি বড় অঙ্কের একটা ডোনেশন দিয়ে দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে। এখন রাজনৈতিক দলগুলো ডোনেশন নেওয়ার কারণে এই যে অফশোর প্রতিষ্ঠানগুলোর যে লুপহোল, আইনগত লুপহোল আছে, তারা এটিকে অর্থাৎ এই ব্যবস্থাটির বিলোপ আসলে আইনগত ভাবে করা যাচ্ছে না। কারণ রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো যারা নিজেরা পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে পলিসি মেক করবেন, তারা নিজেরাই তো এই রাজনৈতিক লুপহোলের অংশ, অর্থাৎ আইনের এই লুপহোলটিকে তারা নিজেরা ব্যবহার করছেন এবং তার রাজনৈতিক দলটি সেই ব্যক্তির কাছ থেকে ডোনেশন গ্রহণ করছেন। তাহলে পুরো প্রক্রিয়াটি আসলে অনৈতিকভাবে ব্যবহার হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে তাহলে ট্যাক্স হেভেন জোন কেন থাকবে? এখন কেইম্যান আয়ারল্যান্ডের অল্প কিছু সংখ্যক জনগোষ্ঠী তার নিজস্ব দেশে যদি তার নিজের দেশের নাগরিককে সে ট্যাক্স দিতে না চায়, এটি সেই দেশের নিয়ম। হ্যাঁ, এখন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলো তার দেশের নাগরিকদের ট্যাক্স দিতে বাধ্য করছে না। আপনি এটা কোনোভাবেই আপনি এই নিয়ম বদলাতে পারবেন না। তো এখন গুগল যদি আমেরিকার স্টক এক্সচেঞ্জের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য গুগল আয়ারল্যান্ড নামে প্রতিষ্ঠান খোলে, এখন সে এই লুপহোলটি ব্যবহার করছে। তো তাহলে গুগল আয়ারল্যান্ড কেন তাকে দিচ্ছে? আয়ারল্যান্ড দিচ্ছে তার দেশের 70% নাগরিককে সেখানে কাজের সুযোগ তৈরি হচ্ছে। তার দেশে যখন অর্থ লেনদেন হবে, সেই দেশের অর্থনীতিটা ভালো হবে। তো এই কারণে এই পুরো প্রক্রিয়াটি একটি চক্র। এই চক্রে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যেই দেশ থেকে অর্থটা পাচার হয়ে যাচ্ছে সেই দেশের মানুষ। কারণ সেই দেশের নাগরিকদের অর্থের টাকাটাই আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে সেই দেশ থেকে বেরিয়ে, কিন্তু যে দেশে যাচ্ছে সেই দেশের তো উপকার হচ্ছে, সেই দেশের উপকার হচ্ছে। এবং বড় বড় যারা ধনী তারা আসলে এই আইনের ফাঁক ফোকরগুলো তারা নিজেদের প্রয়োজনে রাখেন। এখানে কিন্তু আপনার আমার কোনো বিষয় নেই। বড় বড় রাজনীতিবিদ, সেলিব্রিটি, শাকিরের মতো সেলিব্রিটি, সচিন টেন্ডুলকারের মতো সেলিব্রিটি, হ্যাঁ, তারপরে টনি ব্লেয়ারের মতো রাষ্ট্রপ্রধান, পুতিনের মতো রুশ রাষ্ট্রপ্রধান, আপনি এই সমস্ত জায়গায় ওনারা এই লুপহোলগুলো ব্যবহার করছেন। সময় একদমই শেষ। আমরা একটু তানভীর আহমেদের কাছে যেতে চাই, উনি যদি শেষ মুহূর্তে যদি কিছু যোগ করেন। একটা ব্যাপার হচ্ছে যে আমরা আসলে বুঝতে চাই যে একটা এর প্রতিকার কি, সেটি তো আসলে মানে সেই অর্থে সুস্পষ্ট নয়, এবং যাদের নাম আছে তাদের বিরুদ্ধেই বা আসলে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটিও আসলে মানে আমরা বুঝতে পারছি না, বা সেই ধরনের সুনির্দিষ্ট কোনো আইন বা রীতির কথা আমরা আসলে দেখতে পাই না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আমরা গত কয়েক বছরের ধারাবাহিকতা দেখলাম যে আরো একটি এরকম গোপন নথির একটি বিপুল সম্ভার আমাদের সামনে জনসমক্ষে প্রকাশিত হলো, এরপরে কি? ধন্যবাদ। আসলে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই যে ইন্টারন্যাশনাল যে কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যে অ্যাসোসিয়েশনটি, এই অ্যাসোসিয়েশনের সদস্য বাংলাদেশ নয় কেন? আপনি অর্থাৎ বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি চান সকল দুর্নীতিবাজদেরকে ধরতে। এখন তিনি কি এই খাতে দুর্নীতিবাজদের ধরবার জন্য বিনিয়োগ করছেন কিনা? বিনিয়োগ করতে হবে। আমি কেন বিনিয়োগের কথা বলছি? দুর্নীতিবাজকে ধরতে হলে, দুর্নীতিবাজদের ধরতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে। এই অনুসন্ধানে বিনিয়োগ কে করেছে? ব্রিটিশ সরকার। এর অর্থাৎ নাগরিকদের ট্যাক্সের টাকায় চলে বিবিসি। বিবিসির প্যানোরামা হচ্ছে এই আপনার ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেম্বার। অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় বিবিসির প্যানোরামা ইনভেস্টিগেট করে সেই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অফশোর কেলেঙ্কারি বের করলো। তো বাংলাদেশের বিটিভির তো এখানে মেম্বার হওয়া দরকার। তো মাননীয় প্রধানমন্ত্রী বিনিয়োগ করবেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো এবং সংবাদপত্রগুলো বিনিয়োগ করবে
এই শ্বেতপত্র প্রকাশ করার জন্য আমাদের আত্মতৃপ্তির ঢেকুর তোলার কোনো কারণ নেই যে বাংলাদেশের কারোর এই পানামা পেপারসে বা এই জায়গায় নাম নেই। আমরা বিনিয়োগ করছি না বলে আমাদের দুর্নীতিবাজদেরকে বের করতে পারছি না। রাষ্ট্রের এবং এই গণমাধ্যমগুলোর এই খাতে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করলে আমরা আগে দুর্নীতিবাজদেরকে মুখোশ উন্মোচন করি, তারপর রাষ্ট্রের এই সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিশ্চয়ই বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। আগে তো আপনি সেই জায়গাটায় হাত দেবেন যে তারা এই দুর্নীতিটা করছে, সেই পথটা আপনাকেই খুঁজতে হবে। বিবিসি তদন্ত করে বাংলাদেশের দুর্নীতিবাজদের বের করবে না। বিটিভিকেই, আমি কেন বিটিভির কথা বলছি, সরকারকে বিনিয়োগ করতে হবে, বাংলাদেশকেই বিনিয়োগ করতে হবে আমার দেশের দুর্নীতিবাজ কারা। এটাই আমার সর্বশেষ সংযোজন। ধন্যবাদ। এবং এই কথা দিয়ে আসলে আমরা আমাদের আলোচনাটি শেষ করতে চাই। খুব দারুণ একটি কথা আসলে বললেন।